নির্বাচনী আসন বন্টন নিয়ে 11 দলের জটিলতা। জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত, দ্রুতই সমঝোতার আশায় জামায়াত ও ইসলামী আন্দোলনের। সংসদ নির্বাচনে ঠিকমতো প্রার্থী দিতে পারেনি নতুন দলগুলো। গণ অভ্যুত্থান পরবর্তী নিবন্ধিতরা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ, মত বিশ্লেষকদের পর্যবেক্ষণে রাখার তাগিদ। হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল পালানোর সব পথ তৈরি করেছিল আগেই। পরিবারের ভরণ পোষণে কিনে রাখেন ৬৫ লাখ টাকা সঞ্চয়পত্র, স্ত্রীর স্বীকারোক্তি। দীর্ঘদিন পড়ে থাকা কেমিক্যাল ও বিপজ্জনক পণ্য চট্টগ্রাম বন্দরকে ফেলছে বিস্ফোরণ ঝুঁকিতে। ধ্বংস করা যাচ্ছে না স্থান সংকটে, সীতাকুণ্ডে জায়গা বরাদ্দ চেয়ে চিঠি। এবং বাংলাদেশ সহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ২১ জানুয়ারি কার্যকর, সরকারি সুবিধার ওপর নির্ভরশীলতা ঠেকাতেই পদক্ষেপ। সকলের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। নির্বাচনী আসন বন্টন জটিলতায় জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত করা হয়েছে। তবে আসন বন্টন নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। তার অভিযোগ, জোটকে শক্তিশালী করার ব্যাপারে জামায়াত পরিপূর্ণ আন্তরিক নয়। তবে জামায়াতের পক্ষ থেকে সব অভিযোগ উড়িয়ে দিয়ে জানানো হয়েছে সমঝোতার ব্যাপারে সকল দলই উদার ও আন্তরিক। নির্বাচনী আসন সমঝোতা থেকে বেরিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। এমন গুঞ্জনের মাঝেই গত সোমবার সাংবাদিকদের কাছে জামায়াত আমির ঘোষণা দেন মঙ্গলবারের মধ্যে দৃশ্যমান হবে 11 দলের নির্বাচনী আসন সমঝোতা। তবে মঙ্গলবার এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। পরে বুধবার বিকেলে 11 দলের পক্ষ থেকে ডাকা হয় সংবাদ সম্মেলন, কিন্তু সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত সময়ের মাত্র 2 ঘন্টা আগে স্থগিত করা হয় সেটি। সবকিছু মিলিয়ে জোট শেষ পর্যন্ত থাকবে কিনা তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। তবে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি নির্ধারণী ফোরাম। দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান জোট ভাঙনের গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখতে চেষ্টা করবে তার দল। তবে প্রশ্ন তোলেন জামায়াতের আন্তরিকতা নিয়ে। সমঝোতা মানে হলো এখানে কেউ কারো উপর ডমিনেট করবে না, তাই না? কেউ কারো উপর চাপ প্রয়োগ করবে না। এখন সেই পরিবেশটা যদি থাকতো, আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো না। ঐক্যের যেই পাঠাতনটা আমরা তৈরি করেছিলাম সেটা রক্ষার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এদিকে রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ডক্টর গর্ডন ক্লিংগেন স্মিথ এর নেতৃত্বে বাংলাদেশে খ্রিস্ট ধর্মাবলম্বীদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎ শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, জোটের সব দল আসন সমঝোতার ব্যাপারে এখনো আন্তরিক। আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং এখন যেটা অব্যাহত আছে। আসন সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয়, তো এটা নিয়ে কিছু কিছু আলোচনা একটু বেশি সময় করতে হচ্ছে। 2-1 দিনের মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসন সমঝোতায় জামায়াত সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত বলে জানান এই জামায়াত নেতা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ইসি নিবন্ধিত 51টি রাজনৈতিক দল। 100-র বেশি আসনে প্রার্থী দিতে পেরেছে মাত্র 5টি দল। সবচেয়ে বেশি 293টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। দ্বিতীয় অবস্থানে জামায়াত 276টিতে। আর গণ অভ্যুত্থান পরবর্তী নিবন্ধিত নতুন দলের মধ্যে সবচেয়ে বেশি 104 আসনে প্রার্থী দিয়েছে গণ অধিকার পরিষদ। আর 1 জন করে প্রার্থী দিয়েছে 3টি দল। বিশ্লেষকদের মতে আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী নিবন্ধিত দলগুলো। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 60টি। এর মধ্যে 8টি দল নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি। আর চূড়ান্তভাবে বাতিল না হলেও স্থগিত আছে আওয়ামী লীগের নিবন্ধন, অর্থাৎ এই দলটির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। 51টি দলের 2051 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে। এসব দলের মধ্যে 37টি দল 2025 সালের গণ অভ্যুত্থানের আগেই নিবন্ধিত। আর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিবন্ধন পেয়েছে 14টি রাজনৈতিক দল।
মাত্র 5টি দল 100 আসনের উপর প্রার্থী দিয়েছেন। সবচেয়ে বেশি 293টি আসনে দলীয় প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। জামায়াত দিয়েছে 276টি আসনে, আর 268 আসনে প্রার্থী দিয়ে তৃতীয় স্থানে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিকে 300 আসনের মধ্যে 1টি করে আসনে প্রার্থী দিতে পেরেছে গণতন্ত্রী পার্টি, সম অধিকার পার্টি, বাংলাদেশ ন্যাপ, আর 10টির কম আসনে প্রার্থী দিতে পেরেছে 20টি রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন, নিবন্ধন পরবর্তী সময়েও দলগুলোকে পর্যবেক্ষণে রাখা উচিত। যদি রাজনৈতিক কার্যক্রমে তারা না থাকে, নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা যদি অ্যাটলিস্ট 1/4 আসনেও যদি তারা না দিতে পারে, নিবন্ধন টিকায় রাখতে হলে তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম থাকতে হবে। কমিশন প্রতিনিয়ত তাদের মনিটর করা উচিত। শর্ত পূরণ না করার জন্য রাজনৈতিক দলগুলো নিবন্ধন বাতিল করতে পারে। কত পার্সেন্ট ভোট একটা রাজনৈতিক দল পেয়েছে সেটা দেখে ডিরেজিস্ট্রেশন করার একটা ইয়ে থাকলে ভালো। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিবন্ধিত 14টি দলের মধ্যে 104টি আসনে প্রার্থী দিয়েছে গণ অধিকার পরিষদ, 53 আসনে প্রার্থী দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা এবি পার্টি, 44টি আসনে প্রার্থী দিয়ে তৃতীয় অবস্থানে আছে এনসিপি। যে নির্বাচন কমিশন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি দলগুলো। একটা সরকারকে সরিয়ে আর এক সরকার আসা, এইগুলি ছক বাঁধা জায়গায় চলে না। একটা ইস্যুতে কাজ করে এসে সেই ইস্যুটার বড়াতে বিপ্লব তৈরি করে কে কি কাজ করেছে সেটা আমরা এখনো জানি না। নতুন রাজনীতি দল সৃষ্টি করার মধ্য দিয়ে তারা যে ধরনের অনৈতিক রাজনীতির সূচনা করেছে, এইটা থেকে মানুষ তাদের প্রতি কোনোভাবেই, আমার মনে হচ্ছে যে মানুষ তাদের প্রতি আস্থাশীল না। এবার কোনো দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক নিজের দল ছেড়ে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করাকে রাজনৈতিক দুর্বলতা বলে মনে করছেন এই পর্যবেক্ষক। এখানে আদর্শের ভিত্তিতে কাজ চলে না। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পোস্টাল ব্যালট নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। উদ্দেশ্যমূলকভাবে দাঁড়িপাল্লা, শাপলাকলি প্রতীক উপরের দিকে রাখা হয়েছে দাবি করে পুনরায় ছাপিয়ে তার সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল নিয়ে ইসিকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। একটি দল ভোট জালিয়াতির চেষ্টা করছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। পোস্টাল ব্যালটের প্রতীকের অবস্থান ও বাহরাইনে পোস্টাল ব্যালটের গণনার একটি ভিডিও ভাইরাল নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বুধবার সন্ধ্যায় গুলশানে 12 দলীয় সমমনা জোটের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায়ও গুরুত্ব পায় বিষয়টি। জোটের সদস্যরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন। বৈঠক শেষে ব্রিফিং করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝ বরাবর রাখা হয়েছে, অন্যদিকে দাঁড়িপাল্লা, শাপলাকলি উপরে রাখা হয়েছে। পুনরায় ব্যালট ছাপিয়ে প্রতীকের তালিকা সংশোধনের আহ্বান জানান তিনি। প্রথম লাইনে দাঁড়িপাল্লা আছে, শাপলাকলি আছে এবং হাত পাখা আছে, কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায়। বিষয়টা খুব স্পষ্টতই উদ্দেশ্যমূলক। আমরা মনে করি এটা দ্রুত সংশোধন হওয়া প্রয়োজন। বাহরাইন এবং ওমানে ব্যালট গণনার ভিডিও ভাইরালের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। বেআইনিভাবে নিজেদের পক্ষে অধিক ভোট সংগ্রহের অপচেষ্টা বলে আমরা মনে করি। এই ধরনের ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তি দাবি করি। এদিন দুপুরে নিজ সংসদীয় আসন নয়াপল্টনের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পোস্টাল ব্যালটে অসঙ্গতি দেখা গেছে বলে অভিযোগ করে তিনি বলেন, যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন মবের দায়ভার তাদেরই নিতে হবে। ব্যালট পেপারটাকে আর মনে হয় এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে, যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরো খারাপ হয়। এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। মহাপ্রেসি সব জায়গায় চলে না, চেষ্টা করতে পারে, তো এটা দায়িত্ব ওদেরকে বহন করতে হবে। এদিকে কক্সবাজারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে ঐক্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব, কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সংবিধানের মূলনীতি পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। মানুষের শান্তি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
এদিকে নির্বাচন কমিশন বলছে গেজেটের ধারাবাহিকতা হিসাব করে পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে। এছাড়া পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরালের বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচনী তোড়জোড়ের শুরু থেকে পোস্টাল ব্যালট নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিল নির্বাচন কমিশন। প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নিয়ে অনেকটাই সফলতার পথে ইসি। কিন্তু হঠাৎ পোস্টাল নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বিএনপির আপত্তি, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক মাঝামাঝি বরাবর থাকায় ব্যালট ভাঁজ করলে প্রতীক অস্পষ্ট হতে পারে। এছাড়া দেশের বাইরে একটি ভিডিও নিয়েও শুরু হয়েছে তোলপাড়। বুধবার সন্ধ্যায় এসব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, গেজেটের ধারাবাহিকতা হিসাব করে পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে। আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। ভিডিও ভাইরালের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান ইসির সিনিয়র সচিব। বাহরাইন পোস্ট বলেছে তারা এটা সরজমিনে তদন্ত করে জানাবে যে এইটা কেন ঘটলো। তাদের সাথে যেভাবে যে পদ্ধতিটা অনুসরণীয় ছিল সেটা করা হয়েছে কিনা, কোনো ব্যতিক্রম হয়েছে কিনা, এই জিনিসগুলো তারা আমাদের প্রকারান্তরে জানাবে। এদিকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে নিষ্পত্তি করা হয় 100টি আবেদন। আমার আপিলটি করার পরে আজকে আমাকে হচ্ছে যে অ্যাকসেপ্ট করেছে। তারা আমাদের সেইটা কথাগুলো শোনেন নাই এবং আমাদেরগুলা না মঞ্জুর করে দিয়েছেন। তারা হলফনামা দিয়েছে এবং আমারটা অ্যাকসেপ্ট হয়েছে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা 13 আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইসি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ পালানোর সব পথ তৈরি করেছিলেন আগেই। ব্যবস্থা করেছিলেন পরিবারের ভরণ পোষণেরও। হত্যাকাণ্ডের 1 মাস আগে এনআরবিসি ব্যাংক থেকে স্ত্রী শাহেদা পারভিন সামিয়ার নামে কেনেন 65 লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র। দেশের বাইরে পালাবেন জানিয়ে সেই সঞ্চয়পত্র দিয়ে পরিবার চালাতে বলেছিলেন। ডিবির কাছে স্বীকারোক্তি দিয়ে এসব তথ্য জানান স্ত্রী সামিয়া। মাসুদুর রহমানের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার পর থেকে আলোচনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ হত্যা করে ভারতে পালিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আসামি করে চার্জশিট জমা দিয়েছে ডিবি। হাদি হত্যায় ফয়সালের নাম আসার পর থেকে তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের খোঁজে নামে সিআইডি। 53টি ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যের পর তার সব হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ করে সিআইডি। একই সঙ্গে এসব ব্যাংকে থাকা 65.5 লাখ টাকা বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। ফয়সালের এসব লেনদেনের মধ্যে 65 লাখ টাকার একটি লেনদেন নিয়ে মাঠে নামবো আমরা। খুঁজে বের করার চেষ্টা করব হাদিকে হত্যার ঠিক 1 মাস আগে কেন ফয়সাল 65 লাখ টাকার এই সঞ্চয়পত্র কিনেছিল স্ত্রীর নামে। খোঁজ নিতে এবার সেই ব্যাংকে ঢোকার চেষ্টা সময় সংবাদের। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানান, ব্যবসার কথা বলে 2023 সাল থেকে এই ব্যাংকে লেনদেন করে ফয়সাল। ওনার সাথে তো আরও অনেক পার্টিরা সবসময় লেনদেন হতো, চলাফেরা করতো। কখনো তো আমাদের কাছে মনেই হয় না যে এই ব্যক্তি ব্যাপার এরকম একটা অভিযোগ উঠতে পারে। ব্যাংক লেনদেনের তথ্য বলছে ফয়সালের প্রতিষ্ঠান অ্যাপলসফট আইটির নামের হিসাবে গত বছরের 3 নভেম্বর জমা হয়েছে 42 লাখ টাকা, যা আবার এসেছে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে। সেই টাকা একজন পাঠিয়েছিল পে অর্ডারের মাধ্যমে। পরে 4 নভেম্বর অ্যাপলসফট আইটির হিসাব থেকে 65 লাখ টাকা দিয়ে স্ত্রী সামিয়ার নামে সঞ্চয়পত্র কেনে ফয়সাল। ফলো দি ফ্লো অফ মানি, তারা এই প্রিন্সিপাল মেনটেন করে দেখতে পায় স্ত্রীর অ্যাকাউন্টে বেশ বড় রকমের টাকা লেনদেন হয়েছে ইমিডিয়েট আগে এই ঘটনার। তো সেই টাকা সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ফ্রিজ করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সামিয়াকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ফয়সাল দেশ ছাড়বে জানিয়ে পরিবারের জন্য এই টাকা রেখে গিয়েছিল। কেউ ঘটনার পরবর্তী সময়ে সেগুলো জানা সত্ত্বেও সেটা গোপন করেছে, আবার ঘটনার পরবর্তী সময়ে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে, অস্ত্র সরবরাহ করেছে কেউ, এবং অস্ত্রগুলো লোকানোর ক্ষেত্রে অনেকে ভূমিকা রেখেছে। সেগুলো আমরা বিবেচনা করেছি এবং সেই অনুযায়ী যার যার ভূমিকা সেই ভিত্তিতেই আমাদের চার্জশিটে দাখিল করা হয়েছে। ফয়সালের দেশের বাইরেও দুবাইয়ে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্তকারীরা। সে বিষয়ে তথ্য চেয়ে চিঠিও পাঠিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে।
বাণিজ্য মেলায় দেদারসে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন সহ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক। সরকারের দেয়া ব্যাগ উপযুক্ত মনে করছে না দোকানিরা, দায় সরা ক্রেতারা। বাংলাদেশ সহ ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। মূলত পাবলিক চার্জ বা সরকারি সুবিধার ওপর নির্ভরশীলতা ঠেকাতেই ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থান। যুক্তরাষ্ট্র থেকে হাসনুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছেন। নিয়মিতই অভিবাসন নীতিমালায় জারি হচ্ছে নতুন দিক নির্দেশনা। এরই অংশ হিসেবে এবার বাংলাদেশ সহ ৭৫ দেশের উপর ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসন খড়গ নেমে এলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নথির বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হবে। আগামী ২১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কার্যকর হতে যাওয়া এই তালিকায় বাংলাদেশ, রাশিয়া, ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের নাম রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই কড়াকড়ির মূল কারণ হিসেবে পাবলিক চার্জ আইনকে সামনে আনা হয়েছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, যারা যুক্তরাষ্ট্রে এসে সরকারি আর্থিক সুবিধার উপর নির্ভরশীল হতে পারেন তাদের প্রবেশ ঠেকাতেই এই সিদ্ধান্ত। আবেদনকারীর বয়স, স্বাস্থ্যগত অবস্থা, ইংরেজি ভাষা দক্ষতা এবং আর্থিক সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বড় ধরনের জালিয়াতি কেলেঙ্কারির পর সোমালিয়া বিশেষ নজরদারিতে এসেছে বলে জানিয়েছে ফক্স নিউজ। সেখানে করদাতাদের অর্থে পরিচালিত সুবিধা কর্মসূচিতে ব্যাপক অপব্যবহার উদ্ঘাটন করা হয়। এই জালিয়াতি চক্র ধরা পড়ার পরেই কিছু দেশের ভিসা স্থগিতের প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভিসা শুধুমাত্র অভিবাসন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। আমেরিকাতে ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং স্থগিত হচ্ছে জানুয়ারি 21, 2026 থেকে। এখানে লক্ষ লক্ষ লোক যারা আমেরিকায় এসে পাবলিক বেনিফিট নিয়েছে, ওইগুলা তারা ভেটিং করার আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে। যারা অনেক দিন যাবত বছরের পর বছর আমেরিকা আসলে অপেক্ষা করছেন, তাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক। এর আগেও ট্রাম্প প্রশাসন 2019 সালে পাবলিক চার্জ নীতিমালা কঠোর করেছিল, কিন্তু পরবর্তীতে বাইডেন প্রশাসন তা কিছুটা শিথিল করে। এবার নতুন করে ৭৫টি দেশের জন্য ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং স্থগিত করে পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হলো। যুক্তরাষ্ট্রের এই নতুন নীতি ট্যুরিস্ট ও বিজনেস অর্থাৎ B1, B2 ভিসা ও স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ইমিগ্রেশন ভিসার উপর স্থগিতাদেশের ফলে চলতি বছর 2026 সালে বৈধভাবে যুক্তরাষ্ট্রে 3 লাখেরও বেশি অভিবাসী আসতে পারবেন না, যা যুক্তরাষ্ট্রের মোট অভিবাসন ভিসার প্রায় অর্ধেক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পরিবেশ দূষণ ঠেকাতে আইন করেই দেশে নিষিদ্ধ হয় পলিথিনের ব্যবহার। পলিথিন সহ সিঙ্গেল ইউজ প্লাস্টিককে এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘটা করে নিষিদ্ধ করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে মেলার চিত্র পুরো উল্টো। দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। সরকারের দেয়া ব্যাগ উপযুক্ত নয় বলে দাবি দোকানিদের, আর নিজেদের নিরুপায় বলে দায় এড়াচ্ছেন ক্রেতারা। রিপোর্ট তোফাজ্জল হোসেনের। পলিথিনের ব্যাগে ভরে পণ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাঁটছেন ক্রেতারা, অথচ মেলা প্রাঙ্গণে এই ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দোকানীদের ঘাড়ে দায় চাপিয়ে নিজেদের দায় মুক্তি নিচ্ছেন তারা। প্লাস্টিকগুলো কিন্তু বিদেশি স্টল থেকে দেওয়া হচ্ছে, পলিথিন এগুলা নিষিদ্ধ করার জন্য এবং আমাদের বিকল্প কোনো কিছু দেওয়ার জন্য। তাদের কাছে এটা ছাড়া আর ভারী কোনো কিছু নাই। জিনিসটা ওয়েট অনেক 5 কেজির মতো,
এখন দেখা গেছে আমি আবার পাটের দোকানে গিয়ে আনার কষ্ট করি। দোকানদারে এটা দেওয়া উচিত, কিন্তু সবাই তো আর এটা আইনটা মানছে না। এখন এখানে যেহেতু ওনারা দিচ্ছে বা প্রশাসনের লোক আছে, ওনারাদের দেখার উচিত এটা কেন পলি দিচ্ছে। অন্যদিকে নির্দ্বিধায় পলিথিনের ব্যাগে ভরে পণ্য দিচ্ছেন বিক্রেতারা। দায় চাপাচ্ছেন আয়োজক প্রতিষ্ঠান ইপিবির কাঁধে। বলছেন বড় পণ্য বহনের মতো জুতসই ব্যাগের সরবরাহ নিশ্চিত করতে পারেনি সরকার। এইসব নিয়ে আমরা কিছু শুনি নাই, জানিও না। আমরা যে প্রোডাক্ট ওনারা পছন্দ করতেছে আমরা ভালো করে প্যাকেজিং করেই দিচ্ছি। মেলা কর্তৃপক্ষ থেকে আমরা পরিবেশ বান্ধব ব্যাগ পেয়েছি। আর একটু বড় হলে ভালো হতো। প্লাস্টিকের আছে, আমাদের অন্য ইয়ে আছে, ওইসব ব্যাগ দিয়ে দিই। মালিক পক্ষ যদি আমাদেরকে কাপড়ের ব্যাগ দেয় আমরা কাপড়ের ব্যাগে দেবো, মালিক পক্ষ যদি আমাকে পলিথিন দেয় আমি পলিথিনে প্যাক করতে বাধ্য। আইন নিষেধাজ্ঞা না মানলে কি হবে? মেলা প্রাঙ্গণ জুড়ে কোথাও চোখে পড়েনি সেই সচেতনতামূলক কার্যক্রম ও তদারকি। এই দাবির সত্যতা মানলেও কেন এমন অব্যবস্থাপনা সে বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি মেলায় থাকা আয়োজক প্রতিষ্ঠানের কেউই। এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলেও দোকানিরা পণ্য বহনে ক্রেতাদেরকে দিচ্ছেন পলিথিন ব্যাগ। সঠিক তদারকির অভাবে এই পলিথিন ব্যাগের ব্যবহার বাণিজ্য মেলায় বন্ধ হচ্ছে না। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিপুল পরিমাণ কেমিক্যাল ও বিপজ্জনক পণ্য চট্টগ্রাম বন্দরকে ফেলেছে বিস্ফোরণ ঝুঁকিতে। জায়গার অভাবে সেগুলো ধ্বংস করাও যাচ্ছে না। গেল 4 বছর ধরে এসব বিপজ্জনক পণ্য ধ্বংসের জন্য সীতাকুণ্ডে 10 একর জায়গা চেয়ে চিঠি চালাচালি করছে কাস্টম হাউস বন্দর এবং জেলা প্রশাসন। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেড এবং ইয়ার্ডে বিপজ্জনক পণ্যবাহী 371টি কন্টেনার রয়েছে। এর মধ্যে 328টি কন্টেনার পণ্য কিছুটা নিলামযোগ্য হলো, বাকি 43টি পণ্য বোঝাই কন্টেনার এবং কেমিক্যাল পুরোপুরি ধ্বংস করতে হবে। এইসব কন্টেনার এতটাই জরাজীর্ণ হয়ে পড়েছে, ফলে আগুন এবং বিস্ফোরণের ঝুঁকি বাড়িয়ে তুলছে। কিন্তু এইসব পণ্য বোঝাই কন্টেনার ইয়ার্ড থেকে সরিয়ে নিতে প্রতি মাসে রুটিন করে চট্টগ্রাম কাস্টম হাউসকে চিঠি দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না বন্দর কর্তৃপক্ষ। এসব পণ্য নিলামে বিক্রি করতে কয়েক বছর আগেই কাস্টম হাউসের কাছে হস্তান্তর করা হয়েছিল। যত দ্রুত বন্দর থেকে ডেলিভারি হয় কিংবা ডিসপোজাল হয় ততই বন্দর ঝুঁকিমুক্ত থাকে, কারণ একটা আন্তর্জাতিক বন্দর এই ধরনের ঝুঁকি নিয়ে সবসময় থাকাটা নিরাপদ না। এটা আমাদের যে বাইরের প্রিন্সিপাল বলেন এবং সর্বোপরি বিশ্বব্যাপী আমাদের যে অবস্থান সেটাকে আরও সমুন্নত করতে হলে আমাদের এই সমস্যা থেকে আসলে উত্তরণ ঘটাতে হবে। থিনার, ক্যালসিয়াম কার্বনেট, সালফেট, সোডিয়াম সালফেট বোঝাই কন্টেনার যেমন রয়েছে, তেমনি অতি বিপজ্জনক পণ্য হিসেবে পরিচিত সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, মিথানল, সোডিয়াম হাইড্রোক্সাইড, ফসফরিক অ্যাসিড, ইথানল অ্যাসিটেট এবং কস্টিক সোডা বোঝাই আরও বেশ কিছু কন্টেনার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। এই অবস্থায় ডেঞ্জারাস গুডস ধ্বংসের জন্য 4 বছর ধরে চিঠি চালাচালির পর সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে 10 একর জায়গা বরাদ্দ পাওয়ার আশা করছে চট্টগ্রাম কাস্টম হাউস। জায়গাটা বরাদ্দ পেলে ডিজি গুডস নিয়ে যে ঝুঁকি রয়েছে, পরিবেশের যে হুমকি রয়েছে সেটি আর থাকবে না এবং অন্যান্য পণ্য খুব সহজে নিলাম করা যাবে। শুধু ইয়ার্ডে বিপজ্জনক পণ্যভর্তি কন্টেনার নয়, বন্দরের অভ্যন্তরের পিসেডে 1012 প্যাকেজ কেমিক্যাল এবং বিপজ্জনক পণ্য রয়েছে, যার মধ্যে দীর্ঘদিনের পুরাতন ও ধ্বংসযোগ্য কেমিক্যালের পরিমাণ অন্তত 122 প্যাকেজ। শিল্পের কাঁচামাল হিসাবে আমদানি করা বিভিন্ন কেমিক্যাল এবং দাহ্য বস্তু জাহাজ থেকে নামানো 24 ঘন্টার মধ্যে ডেলিভারি নেওয়ার যে বিধান বন্দর কর্তৃপক্ষ চালু করেছে, সাম্প্রতিক সময়ে তা অনেকটা সফল। তবে জটিলতা বাড়াচ্ছে দীর্ঘদিন ধরে নিলামের অপেক্ষায় থাকা কেমিক্যাল এবং দাহ্য বস্তু, যেগুলো পড়ে আছে বিভিন্ন শেড এবং ইয়ার্ডে। মূলত শিল্পের কাঁচামাল হিসেবে এসব পণ্য আমদানি হলো, পরবর্তীতে ল্যাব টেস্ট সহ নানামুখী জটিলতায় খালাস প্রক্রিয়া আটকে যায়। একই সঙ্গে মামলা সংক্রান্ত দীর্ঘসূত্রিতায় নিলামও বিক্রি করা যায়নি বিদেশ থেকে আমদানিকৃত এসব পণ্য। মামলার জটিলতা, রাসায়নিক পরীক্ষার এখানে সিস্টেমের কারণে জটিলতা, নির্দিষ্ট সময় পরীক্ষা করতে পারে না এই পরীক্ষাগারে, ওটি এখন বাইরে পরীক্ষাগারে প্রেরণ করতে গেলে দেখা যায় বিভিন্ন সমস্যা আমদানিকারকের সাথে। পর্যালোচনাকারী যে দল, নিরপেক্ষ দলের গাফিলতিটাই আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতা ছিল, সেই জটিলতা এখন
নিরসন হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। অতিদাহ্য পদার্থ সোডিয়াম নাইট্রোক্সাইডবাহী 4টি কন্টেনার 2024 সালে সিলেটে ধ্বংস করা হয়েছিল। এর বাইরে কম ঝুঁকির কেমিক্যাল এবং নষ্ট হয়ে যাওয়া পণ্যবাহী 100-এর বেশি কন্টেনার গত 1 বছরে ধ্বংস করা হয়েছে চট্টগ্রামের পতেঙ্গায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরো থাকছে। মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ ঘোষণা করল ইরান। বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়েছে ওয়াশিংটন। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না তেহরান, দাবি ট্রাম্পের। নির্বাচন সামনে রেখে যশোরের ভোটারদের প্রত্যাশার পারও এখন তুঙ্গে। কেবল প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং কৃষি ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং কর্মসংস্থানের বাস্তবমুখী উদ্যোগ চান তারা। সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবেন এমন প্রার্থীকে বেছে নিতে চান তারা। যশোর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জুয়েল বৃথা, ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। আছি যশোর 3 আসনের যশোর শহরের চারখাম্বার মোড় এলাকার একটি চায়ের আড্ডায়। এখানে ভোটাররা উপস্থিত আছেন, তারা রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। প্রার্থীদের কাছে তাদের কি প্রত্যাশা জানবো ভোটারদের কাছ থেকে। ভাই, সামনে তো ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনে প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা কি? সিটি কর্পোরেশনের উন্নতি করবেন, এটা আমাদের তার কাছে একটা প্রত্যাশা। কৃষি সেক্টর কিভাবে আরো ডেভেলপ হবে, যারা নির্বাচিত হবেন তারা জাতীয় সংসদে আইন করে হোক বা যেভাবে হোক এটা ভূমিকা রাখবেন, এটা আমরা প্রত্যাশা করি। আগামীতে যারাই সংসদে আসুক না কেন, যশোরকে তারা যেন মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত করেন। বিগত 17 বছরে যে লুটপাটগুলো করে রাস্তা নষ্ট করে ফেলেছে, যে সংসদ সদস্য হয়ে আসবে তিনি যেন এটা টেকসইমূলক একটা সমাধান করে দেয়। আমরা চাই শান্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হোক, যে যোগ্য ব্যক্তি তাকে আমরা ভোট দিব। একসময়ের ভাওয়াল রাজার দেশ এখন শিল্পের শহর। সবুজ শ্যামল গাজীপুরকে বলা হয় রিসোর্টের রাজধানীও। স্বাধীনতার 50 বছরে এই জেলা এগিয়েছে বেশ। অপার সম্ভাবনা থাকলেও অপরিকল্পিত মেগা প্রকল্প আর শিল্পায়ন যেন গলা টিপে রেখেছে এই জনপদকে। বিশেষজ্ঞরা বলছেন, শিগগিরই মাস্টার প্ল্যান করে প্রতিটি খাতকেই ঢেলে সাজানো প্রয়োজন। জেলার সেই সম্ভাবনা আর বঞ্চনার কথাই তুলে ধরছেন সহকর্মী মেহেদি হাসান, ক্যামেরায় ছিলেন জুনায়েদ রুবেল। ফজরের আজানের সঙ্গে এই শহরের মানুষের ছুটে চলা শুরু। শিল্পাঞ্চল কৃষিকে নির্ভর করে গড়ে ওঠা এই জেলা গত এক যুগে ধীরে ধীরে পরিণত হয়েছে শিল্পের শহরে। বিশ্বমঞ্চে বাংলাকে পরিচিত করার পেছনে এই শিল্পের ভূমিকা সবচেয়ে বেশি। তবে প্রশ্ন, যাদের ঘামে ঘুরে দেশের অর্থনীতির চাকা, তারা আজ কতটা সন্তুষ্ট? আমাদের ডিপার্টমেন্টের স্বাস্থ্য সেবা কেন্দ্র অবশ্যই দরকার। যে বেতন পাচ্ছি, বেতন দিয়ে আসলে চলাটা খুব কষ্ট। আগামী সরকারের কাছে এটাই চাই যে আমাদের গার্মেন্টস শ্রমিকদের দিকে যেন দেখে, আমাদের বেতন সবকিছু যেন ঠিক থাকে। শিল্প কারখানার সুবাদে যেমন কর্মসংস্থান হয়েছে, তেমনি ধ্বংস হয়েছে পরিবেশ। নির্বিচারে বনজার, অপরিকল্পিত শিল্পায়ন আর প্রভাবশালীদের দখলে নগরের 5টি উপজেলা হারাতে বসেছে সবুজ শ্যামল উপাধি। গাজীপুরের উপর দিয়ে বয়ে চলা নদীগুলো আজ জৌলুস হারিয়েছে। অস্তিত্ব সংকটে রয়েছে খাল বিল। অথচ পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে গেল 1 যুগ আগে নির্মিত হয়েছিল সিটি কর্পোরেশন। 1971-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান, দেশ গঠনে এই জেলার মানুষের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। যদিও এখানকার প্রতিটি খাতেই প্রাপ্তির খাতায় আক্ষেপের সুর। আমি চাই যে একজন স্টুডেন্ট হিসেবে আমার যিনি জেলা প্রতিনিধি হবে, ওই মানুষের সাথে আমার কানেকশন থাকবে। কোনো বৈষম্য করবে না, কোনো স্বজনপ্রীতি করবে না। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যে আন্দোলন করেছি, সেই সংগ্রামের প্রতিফল যেন আমরা ঘরে তুলতে পারি। একে শিল্পাঞ্চল, তার উপর রাজধানী ঘেঁষা এই জেলার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে খরচ হয়েছে কোটি কোটি টাকা। তবে বাস্তবতা হচ্ছে উল্টো, গতি কমেছে জীবনমানের। অবকাঠামোগত নানা উন্নয়ন হলেও গড়ে ওঠেনি পরিকল্পিত নগরায়ন। এই যেমন বিআরটি প্রকল্প। স্বস্তির খবর নেই রেল যোগাযোগেও। তাই তো আসছে নির্বাচন ঘিরে নগরবাসী রয়েছে নানা প্রত্যাশা। বিআরটি প্রকল্প যখন হয় তখনই এটা নিয়ে আপত্তি উঠেছিল। আশঙ্কাটা আসলে সত্যি প্রমাণিত হলো। এটা চাইতেই পারি যে দীর্ঘদিনের জমে থাকা সংকট নির্বাচিত সরকার সমাধান করবে। 1806 বর্গ কিলোমিটার আয়তনের গাজীপুরের মোট ভোটার 35,46,043 জন। অবকাঠামোগত উন্নয়ন নয়, পরিকল্পিত নগরায়নের প্রত্যাশা সাধারণ মানুষের।
মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী। বিস্তারিত জানতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু, যাচ্ছি তার কাছে। রিঙ্কু, গত কয়েকদিন ধরে কিন্তু উত্তরবঙ্গের উপর দিয়ে তীব্র ঠান্ডা বয়ে যাচ্ছে এবং আজকে যদি তাপমাত্রা বলি, আজকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের তথ্য মতে সিরাজগঞ্জের তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই ঠান্ডার সাথে সাথে আমরা যেটি দেখছি যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আসলে প্রতিদিনই বাড়ছে। আমরা যদি বলি যে হাসপাতালগুলোর চিত্র, আমরা সকাল থেকে আছি সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এই হাসপাতালটিতে আমরা দেখছি যে বিশেষ করে শিশু ওয়ার্ডে যদি কথা বলি, শিশু ওয়ার্ডে ঠান্ডা, নিউমোনিয়া এবং ডায়রিয়া সহ ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু আসলে বেশি। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। এছাড়া আন্তঃবিভাগ ছাড়াও বহির্বিভাগে কিন্তু অনেক শিশু তাদের অভিভাবকরা নিয়ে এসে চিকিৎসা সেবা নিচ্ছে। এছাড়া সিরাজগঞ্জের যে 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু একই অবস্থা এবং চিকিৎসকরা যেটি বলছে যে প্রতিটি শিশু ওয়ার্ডে কিন্তু আসলে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ রোগী বেশি থাকায় কিন্তু আসলে চিকিৎসা সেবা দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। আমরা দেখছি যে বেডের পাশাপাশি জায়গা নয়, কিন্তু আসলে হাসপাতালে যে বারান্দাটি রয়েছে সেই বারান্দায় কিন্তু আসলে রোগীদের আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং হাসপাতালে ডাক্তাররা যেটি বলছে যে তাদের সাধ্যমতো তারা চিকিৎসা সেবা দিয়ে দিচ্ছে এবং অভিভাবকদের আসলে পরামর্শ দিচ্ছে যে শিশুদের গরম কাপড়ে রাখা, অতিরিক্ত প্রয়োজন না হলে আসলে বাইরে বের না করা এবং তাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু আসলে পরামর্শ দিচ্ছে। আমরা দেখছি যে সেই যে সিরাজগঞ্জের যে অন্যান্য যে হাসপাতালগুলো চিত্র কথা যদি বলি, সেই চিত্র কিন্তু আসলে একই অবস্থা। তো এক কথা বলা যায় যে সিরাজগঞ্জের ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু আসলে বাড়ছে এবং এই ঠান্ডার সাথে সাথে বিভিন্ন ঠান্ডাজনিত রোগবালয়ের সংখ্যা, আক্রান্ত সংখ্যা কিন্তু আসলে বাড়ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঠান্ডাজনিত রোগবালয়ের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে। দস্যুদের দৌরাত্মে আবারও নিরাপত্তা ঝুঁকিতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। বন কেন্দ্রিক জীবিকা সংকটে পড়ার পাশাপাশি ঘটছে পর্যটক অপহরণের ঘটনাও। একাধিক দস্যু দল সক্রিয় থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সন্তোষজনক নয় বলছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় আইনের প্রয়োগ এবং দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্যোগের দাবি বিশেষজ্ঞদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে তাজিম আহমেদের রিপোর্ট। অস্ত্রে সজ্জিত দস্যু দল ঘুরছে সুন্দরবনে। এই চিত্র এখন নিয়মিত হয়ে পড়েছে এ ম্যানগ্রোভ বনে। বছর জুড়ে সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, মৌয়াল ও বনজীবীরা অপহরণ, মুক্তিপণ আদায়, নৌকায় হামলা ও ডাকাতির শিকার হন। স্থানীয় জেলেদের অভিযোগ, বছরের শুরু থেকেই সুন্দরবনের শরণখোলা, দাকোপ, কয়রা, মোংলা সহ বন সংলগ্ন বিভিন্ন এলাকায় বনদস্যুদের তৎপরতা বাড়তে থাকে। বনে কাজে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায় করে দস্যুরা। টাকা না দিলে আটকাই রাখে। বাধা যাইতেন না ডাকাতির জন্য, আর দ্বিতীয় কথা আমি বাধায়ও যাইনি। ডাকাতির মনে করেন তাকে 2000 দিতে গেলে 3 গ্রুপ থাকলে 6000 টাকা দেওয়া লাগে। 2000 টাকা হয়, 2000 টাকা সংসারটা চলে যায়। ডাকাতি ধরতে পারলে এই টাকাটা আর থাকে না। সম্প্রতি পর্যটক অপহরণের ঘটনাও ঘটেছে। বনের কোল ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট সংশ্লিষ্টরা আইন না মেনে বনের বিভিন্ন কালে পর্যটকদের নিয়ে যাওয়া অপরাধ বলছে বন বিভাগ। যদিও বিচ্ছিন্ন ঘটনা দাবি করে রিসোর্ট মালিক সমিতি বলছে দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে নিরাপত্তা নিশ্চিত ও ট্যুরিজমের বিকাশে প্রয়োজন সরকারি উদ্যোগ। 40-50 মিনিটের একটা রাইডের জন্য গেস্ট, সেটা দেশি গেস্ট হোক বা বিদেশি গেস্ট হোক, তারা কিন্তু পে করতে চায়, কিন্তু গভর্নমেন্ট এখনো সেই স্ট্রাকচারই তৈরি করে নাই যেই স্ট্রাকচারে আমরা আসলে লিগালি পে করে এখানে ঢুকতে পারবো। তবে বন বিভাগ বলছে সার্বিক নিরাপত্তার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত সহযোগিতা প্রয়োজন। আর কোস্টগার্ড বলছে পরিকল্পনার পাশাপাশি সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। আমাদের উপদেষ্টা মহোদয় একসাথে মিটিং করেছেন এবং কথা আছে যে এবারও তারা নির্মূল করবেন। কাজে তারা সক্রিয় রয়েছেন, আমরা তাদের সাথে রয়েছি এবং আমরা যেই কোনো সহযোগিতা হোক এটি আমরা তাদের জন্য তাদের সাথে করছি। সুন্দরবনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল বৃদ্ধি, কৌশলগত অবস্থান নতুন স্টেশন স্থাপন, দ্রুতগামী স্পিডবোট সংযোজন এবং আধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করা অতীব প্রয়োজন। এদিকে দস্যুদের একটি অংশ বলছে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও সামাজিক বঞ্চনা, কর্মসংস্থান না থাকা ও মামলার ভয়ে বনকেন্দ্রিক অপরাধ বেছে নিয়েছেন তারা। বাঘের ভয়, কুমিরের ভয়, প্রশাসনের ভয়, ঘুম নেই, কোনো কিছু নেই। এই জীবনে শান্তি যে একটা জিনিস আছে, তা মানুষ দুনিয়ায় টাকা আয় করে কি শান্তির জন্য? সে শান্তি তো নেই, টাকা কি করবো? টাকা তো আমার কবরে যাবে না।
বন বিভাগ ও কোস্টগার্ডের তথ্য মতে সুন্দরবনে বর্তমানে ৮ থেকে ১২টি দস্যু দল অপরাধ কর্মকাণ্ডে জড়িত। এসব দলে সদস্য আছে শতাধিক। দস্যুমুক্ত সুন্দরবন গড়তে আইনের কঠোর প্রয়োগ যেমন জরুরি, তেমনি জরুরি দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। এ বন নিরাপদ না থাকলে সংকটে পড়বে দেশের পর্যটন খাত থেকে শুরু করে বনের উপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকা, বিপন্ন হবে প্রাণ প্রকৃতি। সুন্দরবন থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। যশোরে বাড়ছে সরিষার আবাদ, উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষকদের। ভোজ্য তেলের নির্ভরতা কমাতে সরিষা চাষে কৃষকদের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। হলুদ সাজে সেজেছে ফসলের মাঠ। গত বছরের চেয়ে এবার সরিষার আবাদ হয়েছে বেশি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা যশোরের কৃষকদের। কম খরচে বেশি লাভ হওয়ায় রবি শস্য সরিষা চাষে আগ্রহ বেশি। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় ফলন হয়েছে ভালো। জেলার ৮ উপজেলার ২৭,৮৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আমাদের এই মাটিটা ধান কাটার পরে পড়ে থাকে, তা আমাদের লাভজনক হবে বলে আমরা সরিষা চাষ করেছি। ৩৩ শতকে ২ বিঘা জমি চাষ করেছি। সরিষা এবছর দেখা যাচ্ছে খুব ভালো, বাম্পার ফলন হবে আশা করা যায়। ৫-৭ বছর ধরে সরিষার চাষ করতেছি। এখন আগে বনতাম, আগে করতাম দেশি, এখন করি বাড়ি ১৪। কৃষকদের উৎসাহ প্রদান করে এবং প্রণোদনা বাস্তবায়নের মাধ্যমে ১৮০ হেক্টর সরিষা আবাদ বৃদ্ধি করা হয়েছে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি কৃষকের অর্থনীতি সমৃদ্ধিতে সরিষার আবাদ জুড়ে নেই। কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। মাঠ পর্যায়ে আমরা সবসময় কৃষকদের পাশে আছি, যেন কোনো ধরনের শীতের কারণে বা কোনো ধরনের রোগ পোকামাকড়ের আক্রমণ সরিষাতে না আসে। কৃষকদেরকে সহযোগিতা করছি, পরামর্শ দিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ৩৩,৪৩২ মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা করা হচ্ছে। সময় সংবাদ, যশোর। অপার সম্ভাবনা থাকলেও গাছিদের অভাবে সংকটে সাতক্ষীরায় খেজুর রস। গাছ কাটা ও রস সংগ্রহে পরিশ্রম অনুপাতে আয় কম, তাই অনেকে এ পেশা থেকে দূরে সরে যাচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, খেজুর গাছের সংখ্যা বাড়ানো এবং এই শিল্পকে বাঁচাতে প্রশিক্ষণ দেয়া হবে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। শীত এলে আবহমান গ্রাম বাংলার খেজুরের রস আর গুড়ের গ্রানের মুখর হয়ে ওঠে চারপাশ। কিন্তু সাতক্ষীরায় বদলে যাচ্ছে সেই চিত্র। সারি সারি খেজুর গাছ থাকলেও গাছিদের সংকটে ব্যাহত হচ্ছে রস সংগ্রহ। কেউ কেউ বংশীয় ঐতিহ্য ধরে রাখলেও অনেকে এখন শহরমুখী। গাছিরা জানান, খেজুর গাছ কাটা ও রস সংগ্রহে পরিশ্রম অনুপাতে আয় কম, তাই অনেকে এই পেশা থেকে দূরে সরে যাচ্ছেন। এখন খেজুর গাছ খুব কম পাওয়া যাচ্ছে। গেলে এখন রস হলো, আগের মতো রস আছে ঠিকই, কিন্তু গাছ নেই দেশে। আগে যারা কাটতো তারা বয়সে যাওয়ার কারণে, কষ্টের কারণে এখন কাটে না। এর জন্য কেউ গাছ তুলতে যায় না, তো এবছর একজনের ডেকে নিয়েছে, গাছটা তুললাম। এদিকে রস সংকট ব্যাহত হচ্ছে গুড় উৎপাদন। এতে বসতবাড়িতে নেই পিঠাপুলির উৎসব। শীতের সময় আমাদের এই খেজুরের প্রচুর ছিল, এখন আর এই শিল্পী টিল্পি পাওয়া যায় না কাটার। এখন সেসব হয় না, আর এখন রস নেই, গুড় নেই, সেসব কি সুস্বাদু লাগতো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, খেজুর গাছের সংখ্যা বাড়ানো ও এই শিল্পকে বাঁচাতে যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যুবক শ্রেণীর যারা বেকার তাদেরকে প্রশিক্ষিত করে এই খেজুর গাছ থেকে রস সংগ্রহের দিকে তাহলে বাংলাদেশের যেমন গুড় এবং চিনির চাহিদা পূরণ হবে। কৃষি বিভাগের তথ্য মতে সাতক্ষীরায় লক্ষাধিক খেজুর গাছ রয়েছে, যা থেকে ২০০০ মেট্রিক টন গুড় পাওয়া সম্ভব। কিন্তু বর্তমানে খেজুরের রস সংগ্রহ অর্ধেকে নেমে আসায় চাহিদা পূরণ হচ্ছে না। সময় সংবাদ, সাতক্ষীরা। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ ঘোষণা করেছে ইরান। এরই মধ্যে বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন ইরানের সেনা ঘাঁটি সহ বিভিন্ন লক্ষ্যবস্তুর তালিকা ট্রাম্পের কাছে জমা দিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। সৌদি আরব জানিয়েছে, তাদের আকাশপথ ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেয়া হবে না। এদিকে ইরানের প্রধান বিচারপতি বলেছেন, রাজপথে নাশকতায় জড়িতদের দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তবে ট্রাম্প দাবি করেছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান।
70-এর দশকের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি ইরান। অর্থনৈতিক দুরবস্থার জেরে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে। উত্তাল রাজপথের আন্দোলন দমাতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ। এতে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। তবে বিক্ষোভ দমনে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ ইরান। দেশটির প্রধান বিচারপতি সাফ জানিয়েছেন, রাজপথে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িতদের দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বিলম্বিত বিচার কার্যকারিতা হারায় উল্লেখ করে তিনি সর্বোচ্চ সাজার হুঁশিয়ারি দিয়েছেন। ইরান ইস্যুতে সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি আগেই দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন এরই মধ্যে দেশটির পারমাণবিক কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি সহ একাধিক লক্ষ্যবস্তুর তালিকা ট্রাম্পের কাছে জমা দিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে কিছু সেনা ও কর্মী সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। একই সাথে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন হামলার আশঙ্কায় নিজেদের আকাশপথ বন্ধ ঘোষণা করেছে ইরান। এমন পরিস্থিতিতে বুধবার ট্রাম্প দাবি করেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান। We've been told that the killing in Iran is stopping, and it's stopped, and it's stopping. And there's no plan for executions or an execution or execution. মার্কিন হামলার আশঙ্কায় প্রতিবেশী দেশগুলোকে কড়া ভাষায় সতর্ক করেছে ইরান। তুরস্ক, আমিরাত ও সৌদি আরবকে স্পষ্ট জানানো হয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলা হলে পাল্টা আঘাত আসবে ওইসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে। এর পরপরই তেহরানকে আশ্বস্ত করে রিয়াদ জানায়, সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে ইরানে কোনো হামলা হতে দেয়া হবে না। যুদ্ধ পরিস্থিতি এড়াতে এতদিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক পর্যায়ে যে সীমিত যোগাযোগ ছিল তা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে পূর্ব নির্ধারিত আলোচনা স্থগিত করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের ক্রমাগত সামরিক হুমকির কারণে আলোচনার পরিবেশ আর নেই। বিশ্বের বিভিন্ন দেশে ইরান ইস্যুতে বিক্ষোভ হয়েছে। জার্মানির বার্লিনে হাজার হাজার প্রবাসী ইরানি রাজপথে নেমে আন্দোলনকারীদের প্রতি সংহতি সমাবেশ ও বিশাল পদযাত্রা করেছেন। অন্যদিকে তেহরানে ব্রিটিশ দূতাবাসের বাইরে জড়ো হয়ে ইরান সরকারের সমর্থনে বিক্ষোভ করেন অনেকে। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ পরিকল্পনা নিয়ে হুমকির মধ্যে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। তবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বীপটির মালিকানা নিয়ে দুই পক্ষের দূরত্ব কমেনি। সমস্যা সমাধানে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে গ্রিনল্যান্ডে সেনা সদস্য পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি, ফ্রান্স, নরওয়ে, সুইডেন। এদিকে আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড অধিগ্রহণ করার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে বুধবার হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা। দীর্ঘ আলোচনার পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনা গঠনমূলক হলেও গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে দুই পক্ষের দূরত্ব কমেনি। শেষ পর্যন্ত সমস্যা সমাধানে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। রাশিয়া ও চীন ইস্যু টেনে ট্রাম্পের দাবি করা নিরাপত্তা ঝুঁকিকে উড়িয়ে দেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, দ্বীপটি বর্তমানে কোনো তাৎক্ষণিক হুমকির মুখে নেই। এদিকে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা জোরদার করতে চান, কিন্তু মালিকানা পরিবর্তন নয়। আর্কটিক অঞ্চলে ট্রাম্পের প্রভাব রুখতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইউরোপের কয়েকটি দেশ। এরই মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণে সেনা টিম পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। নরওয়ে ও সুইডেনও ডেনমার্কের অনুরোধে তাদের সামরিক কর্মকর্তাদের গ্রিনল্যান্ডে মোতায়েন করছে। গ্রিনল্যান্ডে নতুন কনসুলেট খোলার ঘোষণা দিয়েছে ফ্রান্স। এমন পরিস্থিতিতে আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দ্বীপটির খনিজ সম্পদ এবং কৌশলগত অবস্থান রাশিয়া ও চীনের প্রভাব রুখতে ওয়াশিংটনের হাতে থাকা জরুরি। ট্রাম্পের এই মানসিকতাকে সাম্রাজ্যবাদী ও নব্য উপনিবেশবাদী আখ্যা দিয়ে ডেনমার্কে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ডের পতাকা উড়িয়ে ট্রাম্পের হস্তক্ষেপের বিরুদ্ধে স্লোগান দেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এবার ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বেফাঁস বক্তব্য দিয়েছেন তিনি, যার প্রতিক্রিয়া জানিয়েছে কোয়াব।
বিপিএল এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে বিসিবি। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ক্রিকেট বোর্ডের। আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি, তোমরা খেলতে পারো নাই, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। কথায় আছে মুখের বুলি আর বন্দুকের গুলি, একবার বের হলে তা কখনোই ফেরানো যায় না। বড় দায়িত্বে থাকা ব্যক্তিদের তাই হতে হয় আরও সতর্ক। তা না হলে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মতো বেফাঁস মন্তব্য করে পড়তে হয় বিপাকে। এবার উঠেছে তার পদত্যাগের দাবি। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় বিসিবি। তার উপর ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের ক্রিকেটারদের পারিশ্রমিক সহ তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বোর্ডকে ফেলেছে বাড়তি চাপে। অথচ ক্রিকেটারদের হাত ধরেই বিসিবির আজকের অবস্থান। ক্রিকেটারদের স্বার্থেই তারা বোর্ড পরিচালক। সেই ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য মানতে পারছেন না কেউই। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নাজমুলের পদত্যাগের দাবি করেছে কোয়াব। না মানলে ঘোষণা দিয়েছে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বর্জনের। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করছি। ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা জানেন আমরা বোর্ডকে এনাফ সময় দিয়েছি, কিন্তু সেটার বিষয়ে ওনারা এখনও কোনো সমাধান করেন নাই। লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। একজন পরিচালক হিসেবে নাজমুলের এমন মন্তব্য সমর্থন করে না বিসিবিও। ঘটনার পরপরই দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি জানিয়েছে এম নাজমুল ইসলামের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন দেখার বিষয় বোর্ডের সেই ব্যবস্থা কতটা দ্রুত আসে আর এই সংকট কিভাবে সামাল দেয় বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনে আসন বন্টন নিয়ে 11 দলের জটিলতা। জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত, দ্রুতই সমঝোতার আশা জামায়াত ও ইসলামী আন্দোলনের। সংসদ নির্বাচনে ঠিকমতো প্রার্থী দিতে পারেনি নতুন দলগুলো। গণ অভ্যুত্থান পরবর্তী নিবন্ধিতরা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ, মত বিশ্লেষকদের। পর্যবেক্ষণে রাখার তাগিদ। এবং বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। 21 জানুয়ারি কার্যকর। সরকারি সুবিধার ওপর নির্ভরশীলতা ঠেকাতে এই পদক্ষেপ। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।